ইকোনমিক্স অফ নিউক্লিয়ার পাওয়ার। আর অ্যাকচুয়ালি যত অ্যাক্টিভিটি তুমি দেখো, যত আছে না সারা পৃথিবীতে হয়, এগুলো হচ্ছে ইকোনমিক্স ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স। এটা হচ্ছে এটাই মূল চালিকা শক্তি আর কি মূলত। তো কাজেই দিস ইস্যু, দিস সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে আমাদের যে টপিকগুলো কভার করেছি দেখতে পাচ্ছি এখানে, সো উই হ্যাভ covered many topics, and now we're at the fag end of our আমাদের হচ্ছে এই সেমিস্টারের যে আমাদের যে টপিকগুলো ছিল ডিসকাশন করার, ফ্যাগ এন্ডে চলে এসেছি। সো ইকোনমিক্স অফ নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন বলতে পারো, নিউক্লিয়ার পাওয়ার। তো actually I'll be covering this economics aspect in the 2 lectures, আজকে আর হচ্ছে নেক্সট লেকচারে। আর ইকোনমিক্সের উপরে আমি একটা তোমাদের আগে বলছি, প্রফেসর শফিককে আমি একটু রিকোয়েস্ট করেছিলাম। He did a lot of job. Most probably he is writing a paper, already he's submitted a paper on economics of economical aspects of most probably Rupur nuclear power plant. তো যেহেতু উনি অনেক স্টাডি করেছেন, at least if he shares some information with you, that be good. তো অ্যাকচুয়ালি প্রফেসর শফিকের আছে না যে লেকচারটা ফ্যাসিলিটেট করার জন্য যে সব টার্মগুলো ডেফিনেটলি বি ইউজিং, আমি সেই জিনিসগুলো নিয়ে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। হোপফুলি ইউ উইল গেট বেনিফিটেড আউট অফ ইট। আচ্ছা, আজকে আমাদের যে লার্নিং অবজেক্টিভ হচ্ছে এগুলো টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং ওভারভিউ অফ পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। আচ্ছা সাকিব, তুমি হচ্ছে তুমি ইয়ে আনমিউটেড থাকো। আনমিউটেড থাকলে স্যার যে অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে। না কোনো অসুবিধা নেই, আসতেছে না, যখন আসে বন্ধ করে দিও আর কি। কারণ ইফ সামার ইজ, তুমি থাকলে পরে আই ফিল গুড, যে আমি বুঝতে পারি যে না আমি একেবারে টোটালি ইয়ের মধ্যে নাই আর কি, আছে না যে সেই আর কি শুনশান নিরবতার মধ্যে নাই, somebody is there to listen to me. আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে তোমাদের পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন নিয়ে কোথাও কোনো কোর্সে কি আলাপ হয়েছে? না স্যার, ডিটেইলস আলাপ হয়নি। এমনি আলাপ হয়েছে কোনো প্রাইমারি একটা ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন? স্যার যে রিঅ্যাক্টর অপারেশনের যে কোর্স ছিল ওইখানে হালকা আলাপ আলোচনা হয়েছিল। আচ্ছা, ইটস ওকে দেন, ভালো। অ্যাটলিস্ট হচ্ছে ইউ নো হোয়াট ইজ সাবস্টেশন, গ্রিড স্টেশন। আচ্ছা, তো এটা নিয়ে আমরা জাস্ট অল্প কিছু আলোচনা করব একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। তারপরে আমরা দেখবো ভ্যারিয়েবল লোড অন পাওয়ার স্টেশন। এটা তো কমন সেন্সে ডিকটেট করে যে পাওয়ার স্টেশন লোড কনস্ট্যান্ট না আর কি। বেস লোড পাওয়ার স্টেশন বাদ দিয়ে মোস্টলি পাওয়ার সিস্টেমের লোড হচ্ছে ভ্যারি করে। কারণ তোমার বাসার দিকে তাকিয়ে দেখো, সকালে একরকম লোড, দুপুরে একরকম লোড, রাত্রে সন্ধ্যায় সবচেয়ে বেশি থাকে পাওয়ার লোড সবসময়। এটা হচ্ছে সাধারণত সারা পৃথিবীতে তাই, সন্ধ্যার সময় পাওয়ার সিস্টেমের লোড পিকে যায়। আচ্ছা, তারপরে আমরা লোড কার্ভ, যে ভ্যারিয়েশন অফ লোড উইথ টাইম, এটা একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে লোড কার্ভ আমরা বলি। আরো আচ্ছা না, এটাকে আমরা অনেক সময় বলে থাকি জাস্ট পিন পয়েন্ট করে উই কল ইট chronological load curve. It varies the time, তাই না? তো কাজেই এই লোড কার্ভ নিয়ে আমরা একটু ডিসকাশন করব। দেন কিছু ফ্যাক্টর আছে, দিস ফ্যাক্টরস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য লোড কার্ভ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এগুলোকে ইকোনমিক ফ্যাক্টরস বলা হয়। এখানে কিছু ম্যাথসও আছে, দুই একটা আমাদের হচ্ছে খুব সিম্পল কিছু ম্যাথ আমরা দেখবো। আমাদের কোর্সে ম্যাথ দেখা যায় না, বাট হোপফুলি উইল এনকাউন্টার সাম ম্যাথস। আজকে my plan is to cover these 3 part. আর ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে উইল কমপ্লিট। এখানে এইসব টপিক আছে। ইন্টারেস্ট, ডিসকাউন্ট। ইন্টারেস্ট তো সবাই জানো, সবার ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ইন্টারেস্ট কি জিনিস জানো? আচ্ছা স্যার, ডিসকাউন্ট কি জিনিস জানো? স্যার ডিসকাউন্ট, হ্যাঁ স্যার মূল্য হ্রাস। এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট, ইউ আর 100% কারেক্ট। আমরা দোকানে গিয়ে বলি না ভাই একটু ডিসকাউন্ট করেন, সরি। এটা আছে না, ইন্টারেস্ট দিয়ে হচ্ছে আমি যদি প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালুতে যাই, ইন্টারেস্ট দিয়ে বাড়তে থাকে, আর ফিউচার ভ্যালু থেকে ডিসকাউন্ট করে আপনি প্রেজেন্ট ভ্যালুতে আসে। ভার্চুয়ালি একই কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে ডান থেকে বাঁয়ে যায়, বাম থেকে ডানে আসে, এই আর কি। আর তারপরে ওভারনাইট কস্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। পাওয়ার প্ল্যান্ট ওভারনাইট কস্ট মানে একটা পাওয়ার প্ল্যান্ট যদি এক রাতে বানায় ফেলি, তখন কি হবে? ব্যাংক ইন্টারেস্ট লাগবে না, তখন যে খরচ হয় ওই হিসাবটাকে বলে ওভারনাইট কস্ট, তাই না? লেভেলাইট কস্ট হচ্ছে, এটা আমরা দেখবো। আর নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের হচ্ছে বেসিক
ও মেন কম্পোনেন্ট গুলো কি, পাওয়ার কস্ট কম্পোনেন্ট গুলো, এগুলো আমরা দেখবো আর কি। আচ্ছা, এখন আসো ইলেকট্রিক্যাল জেনারেশন ট্রান্সমিশন নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা পাওয়ার সিস্টেম। এখানে বাম দিকে, উপরে বাম দিকে কি আছে, পাওয়ার প্ল্যান্ট আছে। পাওয়ার প্ল্যান্ট অনেক দূরে থাকে, নর্মালি লোকালয় থেকে, লোড সেন্টার থেকে দূরে থাকে। পাওয়ার তৈরি হয় সেই কোথায়, আমাদের দেশে কাপ্তাইতে আছে পাওয়ার প্ল্যান্ট, তাই না, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। সে বিদ্যুৎ ঢাকা শহরে আমরা আসছে, এই ট্রান্সপোর্টেশন হচ্ছে দেখো থ্রু দিস সিস্টেম। উই কল দিস নেটওয়ার্ক ইজ গ্রিড সিস্টেম, তাই না। বলা হয় গ্রিড হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় মেশিন হচ্ছে গ্রিড। এত বড় মেশিন আর নাই। গ্রিড ইজ আছে না, উই কল ইট এ মেশিন। গ্রিডের মধ্যে দিয়ে যে পাওয়ার যায়, এটা আছে না, গ্রিড যারা গ্রিডের ওনার, আমাদের দেশে পিজিসিবি, তারা কিন্তু একটা হুইলিং চার্জ নেয়। এই যে এখান থেকে তুমি যে লোড আছে না, এক প্রান্ত থেকে এক প্রান্ত নিয়ে যাচ্ছ জেনারেশন স্টেশন থেকে, এতে করে তাদেরকে আচ্ছা একটা চার্জ দিতে হয়, একটু হুইলিং চার্জ তারা নেয়। তো যাক, এনিওয়ে আমাদের গ্রিড সিস্টেমে দেখো কি আছে, এখানে জেনারেশন স্টেশন আছে, তারপরে হচ্ছে গ্রিড সাবস্টেশন আছে, তারপরে গ্রিড সিস্টেম আছে, এটা হাই ভোল্টেজ গ্রিড। তাই না, এভাবে হচ্ছে আলটিমেটলি গ্রিড কি হচ্ছে, গ্রিড থেকে হাই ভোল্টেজ থেকে আবার স্টেপ ডাউন করে লো ভোল্টেজ করে করে আলটিমেটলি আমি আচ্ছা যেখানে দেখো ডিফারেন্ট টাইপ অফ কাস্টমার্স, এখানে রেসিডেন্সিয়াল কাস্টমার আছে, আরবান কাস্টমার আছে, মাল্টি স্টোরি বিল্ডিং এ তারা আচ্ছা নিয়ে বসে আছে, এখানে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাস্টমারও আছে আর কি। তো এখন এইসব কাস্টমার হচ্ছে আলটিমেটলি হচ্ছে এই পাওয়ার স্টেশন প্ল্যান্ট থেকে কোথায় কোথায় দূরে দূরে লোকেশনে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, সেখান থেকে পাওয়ার তৈরি হয়ে আলটিমেটলি তাদের কাছে আসে। দে আর দ্য টার্গেট গ্রুপ, না, দে শুড বি গিভেন প্রোভাইডেড দ্য ইলেকট্রিসিটি। আচ্ছা, এখন আমরা যে এই যে আজকে আমরা বিভিন্ন ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করবো, ইকোনমিক ফ্যাক্টরগুলো বললাম, এই ফ্যাক্টরগুলো মূলত কি কাজ করে, এই কাজ যেটা হবে, মনে করো এখানে দেখো যে ডিফারেন্ট কাস্টমার আছে, তার ডিফারেন্ট কাস্টমার গ্রুপ আছে। এই কাস্টমার গ্রুপগুলো তুমি হয়তো জানো যে এই কাস্টমার গ্রুপ এভরিবডি ইজ হ্যাভিং দ্য কানেক্টেড লোড, তাই না। রেসিডেন্সিয়াল একটা তোমার বাসায় দেখো কত লাইট, ফ্যান, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, কত কিছু আছে। এগুলো হচ্ছে অ্যাটলিস্ট কানেক্টেড থাকতে পারে, অথবা প্রভিশন আছে তোমার বাসায়। আচ্ছা, 3 পিন সকেট আছে, 2 পিন সকেট আছে, ইউ ক্যান কানেক্ট লোড দেয়ার। তো আমরা ওগুলোকে ধরতে পারি যে আছে না, যে দিজ আর কানেক্টেড লোড। এভাবে তোমার অ্যাপার্টমেন্ট বিল্ডিং বলো, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে কানেক্টেড লোড, দি ডিফারেন্ট টাইপ অফ মেশিনস, হিটার অ্যান্ড আদার মেশিনারিজ, এগুলো হচ্ছে কানেক্টেড লোড। এখন এই কানেক্টেড লোড গুলো আমি জানি, এই সবার কানেক্টেড লোড জানি। কানেক্টেড লোড জানার পরে আমি এই সাবস্টেশনটা আমি ডিজাইন করব, সাবস্টেশনের ক্যাপাসিটি কত হবে এটা আমাকে বের করতে হবে, তাই না। এখন এই যে যে প্রক্রিয়াতে আমরা এই কানেক্টেড লোড থেকে শুরু করে হিসাব করে এই সাবস্টেশনের ক্যাপাসিটি বের করি, সেটা আজকে আমরা দেখবো আর কি। উই ইউজ সাম ফ্যাক্টরস, ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, এগুলো ফ্যাক্টর ইউজ করে করে আলটিমেটলি আমরা এই সাবস্টেশনের লোড বের করতে পারি। আচ্ছা, এই সাবস্টেশন করলাম, দ্য আদার সাবস্টেশনস আর অলসো দেয়ার। এইসব দেখো ফিডার লাইন এদিকে চলে গেছে, এভাবে এইসব সাবস্টেশনের লোড বের করে করে আলটিমেটলি আমরা গ্রিড সাবস্টেশনের সাইজ কত হবে তাও বের করতে পারি। দেখো গ্রিডে এদিকে এক লাইন আছে, ওদিকে লাইন আছে, এই এই ফিডার এই ব্রাঞ্চ লাইনগুলোর হচ্ছে লোড আমি যদি জানি, সেখান থেকেও আমরা হচ্ছে সাম ফ্যাক্টর ইউজ করে আমরা হচ্ছে এই সাবস্টেশনের লোড ক্যাপাসিটি বের করতে পারি। ক্যাপাসিটি বের করার পরে আমরা ফিউচার এক্সপ্যানশনের জন্য কিছু হচ্ছে মার্জিন রাখতে পারি, 10%, 20%। এভাবে আলটিমেটলি হিসাব করে করে কি করতে পারি আমরা হচ্ছে হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য জেনারেটিং প্ল্যান্ট, এটা আমরা বের করে ফেলতে পারি, তাই না। তো কাজেই এই ফ্যাক্টরগুলো যে আমরা আলোচনা করবো, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ফ্যাক্টরগুলো রাইট কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং ইফ ইউ ক্যান ডেভেলপ, তাহলে আমাদের হচ্ছে এইভাবে আমরা আছে না জাস্ট এই আমরা সাবস্টেশন, জেনারেটিং স্টেশনের হচ্ছে ক্যাপাসিটি বের করতে পারি। অথবা উল্টোভাবে আমি যদি সাবস্টেশন, জেনারেটিং স্টেশন অলরেডি বসানো হয়ে গেছে, এখন আবার লোড এক্সপ্যানশন করছি, তাই না, যে আমি একটা নতুন কাস্টমার আসতেছি, and how much and what can be his or her maximum connected load, এটাও আমি হিসাব করে বের করতে পারি। আমরা হচ্ছে বাম দিক থেকে ডানে যেতে পারি, ডান থেকে বাঁয়েও আসতে পারি আর কি, তাই না। এই যে বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে, আমি এগুলো ডিটেল দেখবো। এই ফ্যাক্টর গুলো নর্মালি হচ্ছে আসছে না যে তোমার কতগুলো ডিজাইন কোড আছে, ডিজাইন কোডে এইসব ফ্যাক্টর গুলো পাওয়া যায়। তো নর্মালি যারা ডিজাইন করে তারা এইসব ডিজাইন কোড থেকে এই ফ্যাক্টর গুলো আচ্ছা ভ্যালু নিয়ে তারা এই ক্যালকুলেশন গুলো করে, লোড ক্যালকুলেশন গুলো করে, তাই না। এটা হচ্ছে খুব সহজ জিনিস, আচ্ছা না, যে এটা ইজ নাথিং কমপ্লিকেটেড। আমি এটা একটু বলছিলাম যে জেনারেটিং স্টেশনে আছে, এখানে একটা ইনফরমেশন দেখো, আমি জেনারেটিং স্টেশনে যে একটা একটা ট্রান্সফর্মার যেটা আছে, এটা হাই ভোল্টেজ সাইড এন্ড স্টেপ আপ বলি, স্টেপ ডাউন বলি, তাই না, দুটো সাইড আছে।
স্টেপ ডাউন আছে না, যেটা লো ভোল্টেজ সাইডে এটা কানেক্টেড থাকে জেনারেটরের সাথে। তো আমাদের দেশে নর্মালি জেনারেটিং স্টেশনগুলোতে যে ভোল্টেজ, জেনারেটর ভোল্টেজ দ্যাট ইজ অ্যাবাউট 11 to 24 কেভি। 24 কেভি এখনো হয়নি, বাট আমাদের রূপন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে জেনারেটর তার আউটপুট হবে 24 কেভি, মোস্টলি 11 কেভি 13 কেভি এই ধরনের ভোল্টেজগুলো আছে আর কি। আচ্ছা, এখানে তোমার গ্রিড সাবস্টেশন এটাকে আপস্টেপ করে, আপস্টেপ করে কোথায় নিয়ে যায়, 133 কেভি, 230 and 400 কেভি এই ভোল্টেজগুলো বাংলাদেশে আছে। এবং আলটিমেটলি 750 গ্রিডও হয়তো একসময় আমাদের হবে। তো ভোল্টেজ কেন আপ করা হয় তোমরা জানো, ভোল্টেজ সেম পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইফ আই ইনক্রিজ দ্য ভোল্টেজ দ্য কারেন্ট গোজ ডাউন, তাই না? কারেন্ট যদি কমে আসে তাহলে এই যে লাইন লসগুলো হয়, যে ট্রান্সমিশন লাইনে যে রেজিস্ট্যান্স থাকে আই স্কোয়ার আর, তাই না? আই এর স্কোয়ার, তুমি কারেন্ট যদি অর্ধেক কমাতে পারো, পাওয়ার লস হচ্ছে একই রেজিস্ট্যান্সের জন্য 1/4 হয়ে যায়। তো কারেন্ট এই জন্য হাই ভোল্টেজ করে কারেন্টকে কমানো হয়, তাই না? তো এসি এসি ট্রান্সমিশন এটা একটা ভেরি ইন্টারেস্টিং সাইড, যেটা হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউন করা যায়। অবশ্য আজকাল হচ্ছে ডিসি ট্রান্সমিশন ইজ গেটিং পপুলার, কেন জানো? ডিসি ট্রান্সমিশন হচ্ছে এই লস কম হয়, তাই না? এটা হচ্ছে এসিতে একটা প্রবলেম আছে, স্ক্রিন এফেক্ট বলে। এসি কারেন্ট গুলো হচ্ছে কন্ডাক্টরের আসলে মধ্যে দিয়ে সারফেসের দিক দিয়ে বেশি যায়, এতে করে হয় কি একই কন্ডাক্টরে যখন এসি ফ্লো হয়, একই অ্যাম্পিয়ার, যে মনে করো 100 অ্যাম্পিয়ার এসি যাচ্ছে, তাহলে আচ্ছা না, জাস্ট এই এসির জন্য এই ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা বেড়ে যায় স্ক্রিন ইফেক্টের জন্য। ডিসি সিস্টেম ডাজন্ট হ্যাভ এনি স্ক্রিন ইফেক্ট, এই জন্য হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স কম থাকে, লসও কম হয়, এই জন্য ডিসি ট্রান্সমিশন আজকাল পপুলার হচ্ছে। এবং আছেন অনেক হাই ভোল্টেজ, এক্সট্রা হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন এগুলো হচ্ছে আজকাল। তো যাক, এটা হচ্ছে মোটামুটি হচ্ছে পাওয়ার সিস্টেম একটু আলোচনা করলাম, তাই না? এটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন আছে, এই প্রাইমারি ট্রান্সমিশন গেল, দেন এটা গ্রিড সাবস্টেশনে তোমার হচ্ছে এই হাই ভোল্টেজকে স্টেপ ডাউন করে সেকেন্ডারি ট্রান্সমিশন সিস্টেমের ভোল্টেজ 33 কেভি হয়, সেখানে নিয়ে আসে। তারপরে এখানে এসে আবার তোমার এখানে সেকেন্ডারি গ্রিড সাবস্টেশন এটাকে 11 কেভিতে কনভার্ট করে 11 কেভি তোমার ডিস্ট্রিবিউশন সিস্টেমে চলে যায়। এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম 11 কেভি, তারপরে আলটিমেটলি যেটা আসে 0.4 কেভি, মানে 400 ভোল্ট লাইনে হচ্ছে লোকজনের বাসাতে, ইন্ডাস্ট্রিতে, তাই না? এটা বাসাতে নর্মালি 400 ভোল্ট যায় না। আচ্ছা না, সিঙ্গেল রেসিডেন্স হচ্ছে 200, এটা অবশ্যই ডিপেন্ড করে হাউ মাচ লোড ইউ আর হ্যাভিং। কারণ অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে 3 ফেজই থাকে, যেহেতু এটা অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, লোডও বেশি। আচ্ছা, তারপরে এটা গেল মোটামুটি তোমার ট্রান্সমিশন, জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা ধারণা। তারপরে আমরা একটা হচ্ছে জিনিস দেখবো যে যে কোনো জেনারেটিং স্টেশনে, পাওয়ার স্টেশনে একটা হচ্ছে সুইচ ইয়ার থাকে না, আমরা সুইচ ইয়ার বা সাবস্টেশন বলি। এখানে মোটামুটি কয়েকটা মোটা দাগের কম্পোনেন্ট আমাদের জানা দরকার আর কি, যেটা একটা হচ্ছে কি থাকে, জেনারেটর থাকে, তাই না? This is the main generator. It can be big for the Rupco nuclear power plant. It's going to have a capacity of 1200 megawatt each, তাই না? এখন হচ্ছে এই জেনারেটর যে পাওয়ার তৈরি করলো, সেই পাওয়ারটা সে কি করে, এটা হচ্ছে জেনারেটর ট্রান্সফরমারে স্টেপ আপ করে। এটা হচ্ছে 11 অথবা 24 কেভি যাই জেনারেশন ভোল্টেজ হোক, স্টেপ আপ করে আলটিমেটলি সে হচ্ছে দেখো এটা দিয়ে হচ্ছে গ্রিড সিস্টেমে পাঠিয়ে দেয়, তাই তো? আচ্ছা, এখন গ্রিড সিস্টেমে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট need to have some need to consume some electricity for its own use, need to have some electricity for its own use। সেটা কোথা পায়? সেটা যখন এই জেনারেটর বন্ধ ছিল, তখন সে কাউকে গ্রিড থেকে এই পাওয়ারটা নেয়, তাই না? গ্রিড থেকে পাওয়ারটা নেয়, আর এখানে একটা ট্রান্সফর্মার থাকে, এটা বলা হয় হচ্ছে স্টেশন ট্রান্সফর্মার। স্টেশন ট্রান্সফর্মারটা যখন হচ্ছে জেনারেটর অফ থাকে, তখন হচ্ছে গ্রিড থেকে নেসেসারি পাওয়ার দেয়, পাওয়ার দিয়ে she starts, you can use the power for starting your furnace, starting your কি বলে তোমার হচ্ছে হিটিং সিস্টেম অথবা পাম্প, ফ্লো সিস্টেম, এগুলো চালু করতে পারো, ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল সিস্টেম, মনিটরিং সিস্টেম। আর যখন তুমি নিজেই পাওয়ার জেনারেশন শুরু করেছো, তখন তুমি কি করো, তখন হচ্ছে you don't need to take power from the grid, you can tap some part of the generated power through this transformer। এই ট্রান্সফর্মারটাকে ইউনিট ট্রান্সফর্মার বলে, বুঝছো? এই দুটো নাম ডিফারেন্ট, এটা বলে ইউনিট ট্রান্সফর্মার, আর এটাকে বলে সাব স্টেশন ট্রান্সফর্মার বলে, তাই না? এগুলো হচ্ছে পাওয়ার স্টেশনে, যে কোনো পাওয়ার স্টেশনে গেলে তুমি দেখবে এগুলো আছে। আচ্ছা, তারপরে দেখো যে স্টেশন লোডকে যে এটা প্যারালালি ফিট করা হয়, এটা আইদার ইউ ক্যান টেক পাওয়ার ফ্রম হিয়ার অর ইউ ক্যান টেক পাওয়ার ফ্রম দেয়ার, তাই না? আচ্ছা, এখানে একটা ছবি দেখাচ্ছি যে টু গিভ ইউ সাম আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিতে যাচ্ছি। নিউক্লিয়ার পাওয়ার
আচ্ছা, কতগুলো বিষয় আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, যেমন হচ্ছে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন। ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন কিন্তু এখানে একটা লিমিট আছে, বুঝছো? এখানে দেখো, এটা আই এর একটা রেফারেন্স থেকে আমি এটা ছবিটা নিয়েছি। আমার কাছে বেশ এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে যে এটা হচ্ছে অ্যাটলিস্ট ফার্স্ট হ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখানে দেখো ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ, 100% ভোল্টেজ মাঝখানে। এটা ভ্যারিয়েশন অ্যালাউবল ভ্যারিয়েশন আছে না 5%, কিন্তু ভোল্টেজ হচ্ছে 5% বাড়তে পারে আর 5% কমতে পারে। এটা ম্যাক্সিমাম ভোল্টেজ কমতে পারে 10%, বাট ফর শর্ট টাইম। আচ্ছা, বাট ভোল্টেজ 5% বেশি বাড়া যাবে না। তোমার এটা হচ্ছে অপারেটিং রেঞ্জ, এই রেঞ্জে তোমার হচ্ছে নর্মাল অপারেশন হতে থাকবে। কিন্তু কখনো কখনো কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো বা হচ্ছে, আচ্ছা না, যে এই দেখো ফ্রিকোয়েন্সিটা ভ্যারিয়েশন দেখো এখানে কত, 50, এখানে অনলি 49.5 আর 50.5, তাই না? এটা হচ্ছে নর্মাল অপারেশনে এর মধ্যে ফ্রিকোয়েন্সি থাকবে। ফ্রিকোয়েন্সি ইজ ভেরি স্ট্রিক্টলি মেনটেন। এটা হচ্ছে স্পেশাল কেসে এই ভ্যারিয়েশনটা এদূর পর্যন্ত হতে পারে, তাই না? কমে 48 হতে পারে, বেড়ে 50 হতে পারে, বাট ফর শর্ট টাইম, নট ফর লং টাইম, অ্যান্ড নট ভেরি ফ্রিকুয়েন্টলি। এটা বছরে কয়েকবার হয়তো হতে পারে। তো এগুলো হচ্ছে লিমিটেশন। আর আছে না যে এই শেডের লাইনের বাইরে আছে, ইউ নেভার be allowed to operate the plant. এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটা রিকোয়ারমেন্ট আছে, ভেরি স্ট্রিঞ্জেন্ট রিকোয়ারমেন্ট। এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এটা একটা ভেরি সিরিয়াস ইস্যু ফর আওয়ার গ্রিড সিস্টেম। বুঝছো, আমাদের গ্রিড সিস্টেমের জন্য এটা হচ্ছে ইস চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হচ্ছে মোকাবেলা করার জন্য যে লট অফ অ্যাক্টিভিটিস আর গোয়িং অন নাও। গ্রিডকে স্ট্রেংথেন করা হচ্ছে, তাই না? 400 কে গ্রিড তৈরি করা হচ্ছে, প্ল্যান করা হচ্ছে, অ্যান্ড লট অফ মানি হ্যাজ বিন ইনভেস্টেড দেয়ার। পিজিসিবির একটা প্রজেক্ট ছিল, আমি এটা শুনেছিলাম, ওরা হচ্ছে ইমপ্লিমেন্ট করছে $1.4 billion প্রজেক্ট টু স্ট্রেংথেন দ্য গ্রিড। তো কাছেই এগুলো আমাদের, বিফোর উই স্টার্ট দ্য মানে কমিশন দ্য প্ল্যান, উই নিড টু অ্যাচিভ অল দিস রিকোয়ারমেন্টস। আচ্ছা, এখন দেখো লোড কার্ভ অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরগুলো আমরা আরো আলোচনা করবো। এই ইকোনমিক ফ্যাক্টরগুলো লোড কার্ভের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড আছে। এখন আমরা হচ্ছে ভ্যারিয়েবল লোড অন পাওয়ার স্টেশন, আমরা বলছিলাম যে পাওয়ার স্টেশন লোড কনস্ট্যান্ট থাকে না, কিপস অন ভ্যারি উইথ টাইম, তাই না? ডিফারেন্ট টাইপ লোড আছে, ডোমেস্টিক লোড আছে, কমার্শিয়াল লোড আছে, ইন্ডাস্ট্রিয়াল লোড আছে, মিউনিসিপাল লোড আছে, ইরিগেশন লোড আছে, তাই না? ট্রাকশন লোড আছে। ট্রাকশন লোড অবশ্য বাংলাদেশে হবে এই যে যখন এলিভেটেড ইয়ে হচ্ছে না, আমাদের হচ্ছে মেট্রো রেল চালু হবে, অনেক দেশ ট্রাম গুলো আছে, এবং সাবওয়ে আছে, ট্রাকশন লোড। আচ্ছা, এখন এই তোমাদেরকে একটা আছে না, আমি মেহতার একটা বই আমি রেফারেন্সে আমি তোমাদেরকে দিয়েছি। আই উইল আপলোড দিস বুক তোমাদের হচ্ছে গুগল ড্রাইভে। এই বইটাতে তুমি ইফ ইউ ওয়ান্ট টু রিড, ইউ ক্যান রিড ইট, সেকশন 3.7। এখানে তোমার হচ্ছে ডিটেইল অ্যাবাউট দিস লোড ইউ ক্যান গেট। আচ্ছা, এখন দেখো ওই যে লোড কার্ভ, যেটা লোড কার্ভ, এটা কি জিনিস? ভেরি সিম্পল। এটা হচ্ছে সময়ের সাথে লোডের যে ভ্যারিয়েশন, তাই না? লোড অথবা ডিমান্ড আছে, এই কথাগুলো কিন্তু আমরা বারবার আলাপ করবো। লোড অ্যান্ড ডিমান্ড ভার্চুয়ালি দে মিন দ্য সেম থিং, তাই না? তবে লোড আর ডিমান্ড এক্স্যাক্টলি সেম জিনিস না। আছে না, লোডের ডিমান্ড বেড়ে গেল, আমরা বলি না লোড লোড ডিমান্ড বেড়ে যেতে পারে। কিন্তু আমি যখন এই যে লোড কার্ভ, এই যে আছে না যে এইসব বিভিন্ন ইকোনমিক ফ্যাক্টর বলবো, তখন তুমি দেখবা আমরা হচ্ছে ইন্টারচেঞ্জেবলি এই লোড আর হচ্ছে ডিমান্ড এই কথাগুলো ইউজ করেছি। তো কাজে ডোন্ট গেট কনফিউজ, দে ভার্চুয়ালি মিন দ্য সেম থিং, তাই না? অ্যাকচুয়ালি পাওয়ার স্টেশনের ডিমান্ড এটাই তো ইজ কামিং ফ্রম দ্য লোড, লোড সাইড থেকে হচ্ছে কাস্টমার সাইড থেকে যে আছে না যে পাওয়ার স্টেশন ডিমান্ড তৈরি হচ্ছে, এটা হচ্ছে লোডের ইউনিট মেগাওয়াট, মেগাওয়াট ডিমান্ড হচ্ছে মেগাওয়াট, তাই না? আচ্ছা, এখন দেখো যে রেসিডেন্সিয়াল লোড আছে এক ধরনের, তাদের হচ্ছে ভ্যারিয়েশন দেখো। তো নর্মালি সব লোডই দেখো সন্ধ্যার সময়, এটা হচ্ছে এই 6টার দিকে লোড পিকিং হয়। রেসিডেন্সিয়াল লোড গুলো নর্মালি সন্ধ্যার সময় লোকজন সব ঘরে বাতি জ্বালিয়ে দেয়, তাই না? পড়াশোনা শুরু করে দেয়, অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়। কমার্শিয়াল লোড হচ্ছে এটাও সন্ধ্যার দিকে, বিকাল টিকাল দিকে, সন্ধ্যা রাত পর্যন্ত এই লোডটা বেশ ইয়ে থাকে। আর ইন্ডাস্ট্রিয়াল লোড মোটামুটি হচ্ছে অনেক লম্বা সময় ধরে একটা, রাত্রেও এটা হচ্ছে ইয়ে থাকে, আছে না, হাই থাকে। রাত্রেও অনেক ইন্ডাস্ট্রি চলে 24 আওয়ার রাউন্ড দ্য ক্লক। এগুলো হচ্ছে ডিফারেন্ট, আছে না, জাস্ট ওই লোডের লোড কার্ভটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো আমরা একটা হচ্ছে একটা একটা হাইপোথেটিক্যাল লোড কার্ভ এখানে আমি দেখাচ্ছি, যে এটা এটা হচ্ছে ডেইলি লোড কার্ভ।
ওয়াই ডেলি ডেলি বিকজ এটা 24 ঘন্টা একটা লোড ভ্যারিয়েশন দেখাচ্ছে, তাই না? এখানে দেখো ওই 6টা দিকে লোড পিকিং হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে ম্যাক্সিমাম লোড কত এখানে দেখতে পাচ্ছ? এটা মেগাওয়াট, 6 মেগাওয়াট ইজ ম্যাক্সিমাম লোড। এই যে এই সিস্টেম, পাওয়ার সিস্টেমের ম্যাক্সিমাম লোড ইজ 6 মেগাওয়াট। This load is being catered is carried by the generating station, তাই না? আচ্ছা, এখন হচ্ছে দুটো জিনিস আমাদের লাগে, হচ্ছে জানতে লাগে। একটা হচ্ছে ম্যাক্সিমাম লোড, একটা হচ্ছে অ্যাভারেজ লোড। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লোড কার্ভ। আমি যদি ইয়ে করি, আচ্ছা না, যে এর অ্যাভারেজ বের করতে চাই, তা কি করতে হবে? এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাই না? এই এরিয়া আন্ডার দ্য কার্ভ আমি যদি হিসাব করি যে টোটাল টাইম দিয়ে ভাগ দিই, ইজ 24 আওয়ার ফর দিস কেস, তাহলে আমি হচ্ছে 24 ঘন্টার অ্যাভারেজ লোড পেয়ে যাবো আর কি। তো আমরা অ্যাকচুয়ালি এই কাজটাই করি। আচ্ছা, অ্যাভারেজ লোড এই জিনিসটা আমাদের জানতে হয়, কারণ বিভিন্ন ফ্যাক্টরগুলো হচ্ছে হ্যাজ লিঙ্ক টু দ্য অ্যাভারেজ লোড, একটু পরে আমরা দেখতে পারবো। আচ্ছা, লোড কার্ভ হচ্ছে যেটা বলছিলাম, যে তুমি যদি 24 ঘন্টার গ্রাফ প্লট করো, উই কল ইট ডেইলি লোড কার্ভ। এক মাসেরটা করতে পারো, উই কল ইট মান্থলি লোড কার্ভ। অ্যানুয়াল লোড কার্ভ হতে পারে 1 বছরের। এই লোড কার্ভগুলো পাওয়ার প্ল্যান্টের হচ্ছে অপারেটরদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এটা বলেই ফেললাম যে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড আর হচ্ছে অ্যাভারেজ লোড, লোড কার্ভ থেকে এই জিনিসগুলো হচ্ছে বের করতে হয়। একটু পরে আমরা দেখবো একটা সিম্পল লোড কার্ভ, হাইপোথেটিক্যাল লোড কার্ভ নিয়ে আমরা হচ্ছে কথা বলবো, তখন দেখবো আমরা এটা হাউ টু ডু ইট। লোড কার্ভ কি কাজে লাগে? লোড কার্ভ দেখো, একটা লোড কার্ভ থেকে আমরা পাওয়ার প্ল্যান্ট আছে না, আমরা একটা প্ল্যান্ট দিয়ে তো পুরো আছে লোড ক্যাটার করা ইজ নট ওয়াইজ। কারণ জেনারেটিং স্টেশনগুলো তুমি যদি এটা আছে না, যে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হয় যখন তারা ফুল লোডে চলতে হয়। সবসময় পাওয়ার প্ল্যান্ট অপারেটররা চায় তার মেশিনগুলো যেন ফুল লোডে চলে, বুঝছো? ফুল লোডে ইউ গেট দ্য হাইস্ট এফিসিয়েন্সি। তো সেই জন্য একটা একটা ইউনিট দিয়ে তুমি যদি একটা এরকম একটা লোড কার্ভ ক্যাটার করতে থাকো, তাহলে তো it will not be, most of the time the operation will not be efficient operation, তাই না? তো কাজে it will be loss for the utility। সেই জন্য কি করে, সেই জন্য নর্মালি অনেকগুলো ইউনিট নেয়। যেমন এখানে ছবিতে আমরা, ওকে নেক্সট আমরা দেখাচ্ছি, যেটা হচ্ছে একটু বড় করে দেখাবো, তখন বলবো আমি এটা। আর অপারেশন শিডিউল করে থাকি, মানে কোন, মনে করো এখানে 3টা প্ল্যান্ট দেখাচ্ছে, 1 2 3, 3টা জেনারেটিং একটা প্ল্যান্টে 3টা ইউনিট আছে, 3টে ইউনিটে কখন কোনটা আমরা কানেক্টেড করবো লোডের সাথে, এই শিডিউলটা করা যায় আর কি লোড কার্ভ থেকে। এই এই ছবিতে দেখো, এই ছবিটা একটু বড় করে দেখানো হচ্ছে, যে এটা এই প্ল্যান্টে কি আছে। এই প্ল্যান্টে হচ্ছে ক্রনোলজিক্যাল লোড কার্ভ হচ্ছে এরকম, 24 ঘন্টা লোড দেখতে পাচ্ছ। এটা এটা রাত 12টা থেকে আবার হচ্ছে আছে না, যে পরের দিন রাত 12টা পর্যন্ত। এখানে আমরা হচ্ছে 3টা হাইস্ট লোড দেখতে পাচ্ছি, ইস অ্যাবাউট 500 কিলোওয়াট, তাই না, পিক লোড। আর দেখো এটা হচ্ছে সকালের দিকে লোড ওয়াজ ভেরি লো, এটা হচ্ছে অ্যারাউন্ড 100 এর কমই ছিল আর কি। এটাকে ক্যাপচার করার জন্য দেখো হোয়াট হ্যাজ বিন ডান। এটা 3টা ইউনিটকে এই প্ল্যান্ট ইউজ করা হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট ইউজ 3 ইউনিটস। বেস লোড ক্যাপচার করার জন্য যে নাম্বার 1 ইউনিট ইজ অন অল দ্য টাইম, এটা কিন্তু আছে না, সবসময় চলছে। তো 1 2 has got the same capacity। এই যে কোনো একটা তুমি হচ্ছে সারাদিন চালিয়ে রাখো, তারপরে লোড যখন বাড়ে, তাই না, এটা হচ্ছে সকাল 7টার দিকে লোড যখন বেড়ে যায়, তখন তুমি হচ্ছে সেকেন্ড ইউনিটে চালু করে দাও, তারপর আবার লোড কমে গেলে বন্ধ করে দাও। তারপরে যখন হচ্ছে এটা 5টার দিকে দেখো লোড সবচেয়ে বেশি হচ্ছে, তখন তুমি রান অল দ্য 3 ইউনিটস। এভাবে হচ্ছে, তাই না, যে সবগুলো ইউনিটকে হচ্ছে শিডিউল করে আমি হচ্ছে অপটিমাইজ করি জেনারেশন কস্টকে, তাই না, যে প্রত্যেকটা যে ইউনিট আছে, ইউনিটগুলো যেন হচ্ছে দে অপারেট ভেরি ক্লোজ টু ফুল লোড। আচ্ছা, এখন কতগুলো হচ্ছে টার্ম অ্যান্ড ফ্যাক্টর, এগুলো আমাদের হচ্ছে জানতে হবে। কানেক্টেড লোড তো বুঝতেই পারছো, লোড যেগুলো হচ্ছে পাওয়ার সিস্টেমের সাথে যে লোড লাগানো আছে, তাই না, তোমার বাসায় ফ্রিজ, টিভি, যত আচ্ছা লাইট টাইট সবগুলো আছে। ম্যাক্সিমাম ডিমান্ড অথবা ম্যাক্সিমাম লোড, এটা তো অলরেডি দেখলে যে লোড কার্ভে একটা পিকিং হয়, সো দ্যাট ইজ ম্যাক্সিমাম ডিমান্ড। তো অ্যাকচুয়ালি এই লোড কার্ভে যে পিকিং যেটা হয়, এটা পাওয়ার স্টেশনের উপর হতে পারে, তোমার বাসায় যে আছে না, যে ফিডার লাইন আসছে অথবা মেইন লাইন আসছে, মেইন লাইনে হচ্ছে এই লোডটা পিকিং হতে পারে, ম্যাক্সিমাম লোড হতে পারে আর কি। এটা হচ্ছে কোন এক সময় তোমার বাসাতে দেখবা, তুমি যদি ক্ল্যাম্প অন মিটার দিয়ে মাপো, দেখবা দিনের পার্টিকুলার এক সময় লোড ইজ ম্যাক্সিমাম, সব সময় লোড থাকে না আর কি, তাই না? তো কাজে যে কোনো হচ্ছে ফিডার লাইনে অথবা মেইন লাইনে এই লোডটা হচ্ছে
ম্যাক্সিমাম হয় কত সময়ের জন্য, সব সারাদিন ম্যাক্সিমাম থাকে না আর কি নর্মালি। আর অ্যাভারেজ লোড তো বুঝতে পারছো, অ্যাভারেজ লোড আছে এটা হচ্ছে সারাদিনের একটা অ্যাভারেজ লোড কত, দিস ইম্পর্টেন্ট ফিগার, এটা আমাদের লাগে বিভিন্ন ফ্যাক্টর হিসাব করতে, এটা আমরা দেখবো আর কি। আর প্ল্যান্ট ক্যাপাসিটি বুঝতে পারছো, প্ল্যান্টের টোটাল জেনারেশন ক্যাপাসিটি কত, এগুলো হচ্ছে এই ইম্পর্টেন্ট টার্মগুলো হচ্ছে আমরা আরো ডিটেল দেখবো আর কি। এগুলো মোটামুটি হচ্ছে আমি যেগুলো বলবো সেখান থেকে একটা ধারণা পেয়ে যাচ্ছে যে এই বিষয়গুলো কি। আচ্ছা এখন তোমার হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর যেগুলো লোড কার্ভের সাথে সম্পর্কিত সেগুলো আমরা বলছি। ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর। আচ্ছা, ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর এটা হচ্ছে লোড এন্ডের সাথে সম্পর্কিত। আচ্ছা, আর হচ্ছে যেটা হচ্ছে তোমার এই ফ্যাক্টরগুলো ইকোনমিক ফ্যাক্টর বলে। আর এই পরে যে ফ্যাক্টরগুলো আছে, লোড ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর, এই চারটা ফ্যাক্টর হচ্ছে লোড কার্ভের সাথে ভেরি ক্লোজ রিলেটেড, তাই না? তো এগুলো আমরা আম, একটু পরেই তোমরা ভিডিওটা ভেরি ক্লিয়ার টু ইউ। এখন ওই যে ইম্পর্টেন্ট টার্ম যেগুলো আমরা বলছিলাম সেগুলোকে আমি রিপিট করছি। কানেক্টেড লোড, ম্যাক্সিমাম ডিমান্ড, অ্যাভারেজ লোড অ্যান্ড প্ল্যান্ট ক্যাপাসিটি। এই টার্মগুলোর নাম থেকেই বোঝা যায় এগুলো কি মিন করে। আচ্ছা আমি দেখো এই যে লোড ইজ ইকুইভ্যালেন্ট টু ডিমান্ড, এই সিম্বলটা আমি অনেক জায়গায় তোমাদের এখানে পেস্ট করেছি সো দ্যাট এটা মনের মধ্যে গেঁথে যায়। লোড অ্যান্ড ডিমান্ড এটা হচ্ছে ইন্টারচেঞ্জেবলি আমরা আমাদের প্রেজেন্টেশনে ইউজ করেছি। আচ্ছা এখন দেখো কানেক্টেড লোড অ্যান্ড ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা কানেক্টেড লোড ম্যাক্সিমাম ডিমান্ড দেখো, এটা একটা ইন্ডাস্ট্রি ধরো, এটা হচ্ছে একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে কতগুলো মেশিন আছে তাই না? কারো একটা ক্যাপাসিটি হচ্ছে মেশিন 1 কিলোওয়াট, মেশিন 2.5, এভাবে হচ্ছে টোটাল কানেক্টেড লোড কত? টোটাল কানেক্টেড লোড হচ্ছে 5 কিলোওয়াট, তাই না? এই ফ্যাক্টরিটা যে তুমি যদি অপারেট করো, আর একজনকে বড় ভাই তুমি এখানে একটা লোড মাপা, আমার যে ইনকামিং লাইন যেটা আছে এখানে বসে থেকে সারাদিন, অথবা একটা এখানে ইনস্টল আছে না, এটা কিলোওয়াট মিটার সে ম্যাক্সিমাম সে ইয়ে করতে পারে আর কি, কি বলে জাস্ট রেকর্ড করতে পারে, এরকম প্রভিশন আছে আছে এরকম ধরনের প্রভিশন অনেক মিটারে পাওয়া যায় কমার্শিয়ালি। তো দেখলা যে এখানে তোমার কারেক্ট লোড 5 কিলোওয়াট, তুমি কিন্তু কখনোই দিনের মধ্যে কখনোই এটার ম্যাক্সিমাম লোড হচ্ছে 3 কিলোওয়াট হয় না, বুঝছো? তার মানে এই ফ্যাক্টরিটার ম্যাক্সিমাম ডিমান্ড যেটা উইচ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম লোড, এটা কত? এটা হচ্ছে 3 কিলোওয়াট, তাই না? দেখো এটা কিন্তু এটা এটা হচ্ছে এটা সবসময় হয়, তোমার বাসাতে হয়, ফ্যাক্টরিতে হয়, স্কুল কলেজ ইন্ডাস্ট্রি আছে না, ফ্যাক্টরি মানে ইয়েতে যে কোনো ইনস্টলেশন এটা হয়ে থাকে যে কানেক্টেড লোড কখনোই হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড আর ম্যাক্সিমাম লোডের সমান হয় না, ম্যাক্সিমাম লোড হচ্ছে সবসময় কমই থাকে, তাই না? এখন এই যে ছবিটা আমরা আঁকছি এটা কিন্তু আমরা এটা আছে সিম্পল রিপ্রেজেন্টেশন এইভাবে করে থাকি। So, এটা হচ্ছে মেইন লাইন, এটা হচ্ছে ব্রাঞ্চ লাইন, তাই না? এটা আমরা বলতে পারি মেইন ফিডার, এটা হচ্ছে সাব ফিডার। কখনো ফিডার বলি, কখনো এটাকে লাইন বলি। আর ধরলাম এটা মেইন লাইন, ব্রাঞ্চ লাইন। ব্রাঞ্চ লাইনে এগুলো হচ্ছে আছে না যে এটা হচ্ছে কানেক্টেড লোড, কানেক্টেড লোড। তো আমরা এইটা এই ধরনের ছবি আমাদের এখানে আছে বলেই আমি এটাকে একটা ইন্ট্রোডাকশন দিলাম, এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন অফ লোড আছে না, কানেক্টেড টু দ্য পাওয়ার সিস্টেম। আর এখন দেখো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা বলেছিলাম কানেক্টেড লোড, তো বুঝতে পারলাম একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, একটা রেসিডেন্সে, যে অথবা স্কুল কলেজ ফ্যাক্টরি হাট বাজার যেখানে হচ্ছে যে লোডগুলো কানেক্টেড থাকে সেগুলো হচ্ছে কানেক্টেড লোড। এগুলো সাম করে যত হয়, if you add them up then it becomes connected load of a factory, connected load of a residential building or apartment building, multi-story building. আর ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আচ্ছা না যে তোমার যে ফিডার লাইনে যে হাইয়েস্ট লোড তুমি হচ্ছে রেকর্ড করো, অথবা একটা সাবস্টেশনের হাইয়েস্ট লোড রেকর্ড করো, অথবা পাওয়ার স্টেশনে যে হাইয়েস্ট লোড হচ্ছে রেকর্ড করো দিনে, সো দ্যাটস দ্য ম্যাক্সিমাম ডিমান্ড আর ম্যাক্সিমাম লোড, তাই না? আচ্ছা এগুলো তো আমরা বললাম, সো আই ক্যান স্কিপ দোজ থিংস। আচ্ছা তারপরে অ্যাভারেজ লোড। অ্যাভারেজ লোড ইজ ভেরি সিম্পল। এটা হচ্ছে ডেইলি অ্যাভারেজ লোড হতে পারে মান্থ। এখন তোমার যদি লোড কার্ভটি ডেইলি হয়, 24 ঘন্টার হয়, তাহলে কি করবা? এই এটা হচ্ছে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ হাউ মাচ? এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে আওয়ার, এদিকে হচ্ছে মেগাওয়াট, তো মেগাওয়াট আওয়ার, তাই না? টোটাল মেগাওয়াট আওয়ার, এই 24 ঘন্টায় আমি এত কনজিউম করেছি, তাকে 24 দিয়ে ভাগ দিলে যা হয় তাই হচ্ছে আমার ডেইলি লোড কার্ভ। একইভাবে হচ্ছে মান্থলি লোড কার্ভে হচ্ছে এক মাসে যত এনার্জি ইউজ করলাম ইন মেগাওয়াট আওয়ার অথবা কিলোওয়াট আওয়ার, এটাকে তুমি যদি হচ্ছে এক মাসে কতগুলো ঘন্টা আছে দিয়ে ভাগ করো, how many hours are there, then you get monthly average load. Yearly load, same is the case, 8760 hours, এক বছরে এত ঘন্টা আছে, এত ঘন্টা দিয়ে এক বছর কত কিলোওয়াট আওয়ার জেনারেট করেছো অথবা কনজিউম করেছো তাকে ভাগ দিলে যা পাওয়া যায়, এটা
ইয়ারলি অ্যাভারেজ লোড। সো আছে না যে এগুলো হচ্ছে কনসেপ্টগুলো খুব সিম্পল, কিন্তু অনেক সময় এটা মনে হয় কনফিউজিং, তাই না? তাহলে অ্যাভারেজ লোড আমরা তো বুঝতে পারলাম, টোটাল আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করলাম, তার টোটাল আসলে 24 ঘন্টার ডেলি লোড কার্ভ যদি হয় 24 ঘন্টা কত কিলোওয়াট আওয়ার কনজিউম করলাম, এটা 24 দিয়ে ভাগ দিলে যে কিলোওয়াট হলো, সো দ্যাট ইজ দ্য অ্যাভারেজ লোড, তাই না? আচ্ছা, প্ল্যান্ট ক্যাপাসিটি একটা টার্ম, যেটা প্ল্যান্ট ক্যাপাসিটি মানে কি জিনিস? এটা একটা প্ল্যান্ট মনে করি, একটা প্ল্যান্টে 3টা জেনারেটিং ইউনিট আছে, একটা 10 মেগাওয়াট, 5 মেগাওয়াট, 20 মেগাওয়াট। তাহলে প্ল্যান্ট ক্যাপাসিটি কত? সিম্পল, এই তিনটা যোগ করলে যা হয় 35 মেগাওয়াট। 35 মেগাওয়াট ইজ দ্য প্ল্যান্ট ক্যাপাসিটি, তাই না? তো এটা হচ্ছে বুঝতে পারলাম আমরা। এখন আসো এই ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। এই ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানো? ক্যাপাসিটি ফ্যাক্টর। তোমরা দেখবা পেপার আছে না যে বিভিন্ন নিউজ নিউজ মিডিয়াতে এই যখন সে পাওয়ার প্ল্যান্টের, নতুন পাওয়ার প্ল্যান্টের কথা বলা হয়, তখন ক্যাপাসিটি ফ্যাক্টরের কথা বলা হয়। মোর দ্যান 90% ক্যাপাসিটি ফ্যাক্টর। কারণ ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে কমে গেলে প্ল্যান্টে হচ্ছে একটু লস হয়, জেনারেশন কস্ট হচ্ছে বেড়ে যায়, বুঝছো? এটা ইজ নট ইকোনমিক হয় না আর কি। তো কাজেই সবসময় ইউটিলিটি চায় যে পাওয়ার ক্যাপাসিটি ফ্যাক্টরকে ভেরি ক্লোজ টু ওয়ান। এক তো আর সম্ভব না। সো ফর এক্সাম্পল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 18 মাসের যদি ফেল সাইকেল হয়, 18 মাসের মধ্যে তোমার 1 মাস তো তোমার বন্ধ করতে হয়। 18 মাসে 1 মাস যদি বন্ধ করো, তাহলে ওই ক্যাপাসিটি ফ্যাক্টর কত হয়ে যায়? তুমি আচ্ছা, তুমি যদি মনে করো আচ্ছা যে এটা বেজ লোডে রান করতেছো, তোমার হচ্ছে তোমার ইয়েতে তুমি মনে করো 100% ক্যাপাসিটিতে রান করতেছো বেজ লোডে। তোমার হচ্ছে লোড ফ্যাক্টর হচ্ছে ইউ আর ট্রাইং টু মেক ইট ওয়ান, অ্যাভারেজ লোড ক্যাপাসিটি সমান করে ফেলছো, আইডিয়ালি ইজ পসিবল। তারপরে দেখো তুমি 18 মাসে 1 মাস তোমাকে বন্ধ করতে হবে, রিফিউলিং আর মেনটেন্যান্স। তার মানে তোমার ক্যাপাসিটি ফ্যাক্টর প্ল্যান্টে দাঁড়ালো হচ্ছে 96%। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল আর কি, মানে 18 মান্থ সাইকেলে যেগুলো প্ল্যান্ট আছে। তো ক্যাপাসিটি ফ্যাক্টর নর্মালি অনেক আগে যখন এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তখন এদের অনেক কম ছিল, 40-60% পরে এরকম ধরনের ছিল, বাট এখন এগুলোকে বাড়িয়ে 92% ক্যাপাসিটি ফ্যাক্টর অনেক দেশে আছে, দে আর মেনটেনিং ইট। এন্ড সো ক্যাপাসিটি ফ্যাক্টরটা একটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবা। এই প্রথম দুটো হচ্ছে, এটা হচ্ছে এই আমি অলরেডি বলছিলাম ডিজাইন কোড থেকে ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর গুলো বের করা হয়। আর এগুলো হচ্ছে আছে না যে লোড কার্ভ থেকে এই চারটা ফ্যাক্টর হচ্ছে ইউ ক্যান ফাইন্ড। আচ্ছা, এখন ডিমান্ড ফ্যাক্টর আর ডাইভার্সিটি ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর হচ্ছে ভালো করে এটা শোনো, কারণ এই এই কনসেপ্ট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি সিম্পল। কারণ তুমি যদি কনফিউজ করো, তাহলে এটা ইট ক্যান লিড টু ভেরি বিগ কনফিউশন। আচ্ছা, এটা একটা আমি একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ, তার সাথে বিভিন্ন লোড কানেকশন আছে, ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2, ফ্যাক্টরি 3, তিনটা ফ্যাক্টরি কানেকশন করা আছে মনে করো। এই ফ্যাক্টরিগুলো কানেক্টেড লোড দেখাচ্ছি, একটা 5 কিলোওয়াট, একটা 10 কিলোওয়াট। এই লোডগুলো যোগ করলে 10 কিলোওয়াট হয়, 15 কিলোওয়াট, তাই তো? আচ্ছা, এখন আমি এই এই লোডগুলো কানেক্টেড আছে এই ট্রান্সফর্মারের সাথে এভাবে ফিডার লাইন দিয়ে। এটা হচ্ছে মেইন ফিডার, এটা হচ্ছে সাব ফিডার, অথবা মেইন লাইন, এটা হচ্ছে আছে না যে একটা ব্রাঞ্চ লাইন, যাই বলো না কেন তুমি এগুলোকে। এগুলো হচ্ছে এটা যদি মেইন লাইন হয়, এগুলো হচ্ছে ব্রাঞ্চ সার্কিট। আচ্ছা, এখন ট্রান্সফর্মারের ক্যাপাসিটি হতো, এটা কেমনে বের করবা, তাই না? দ্যাট ইজ দ্য টাস্ক টু বি অ্যাকমপ্লিশড। আচ্ছা, এখন আমরা এইটা বের করার জন্য এই ফ্যাক্টরগুলো, আমি বলছি কি ডিমান্ড ফ্যাক্টর এন্ড ডাইভার্সিটি ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো আমরা হচ্ছে ইউজ করি। দেখো এইখানে লোড কত আমার, প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমি ফ্যাক্টরি 1 এর লোড, টোটাল কানেক্টেড লোড জানি, এখান থেকে এর ম্যাক্সিমাম লোড কত এটা আমাকে বের করতে হবে। বের করার জন্য আমি এখানে একটা ডিমান্ড ফ্যাক্টর আছে, ফ্যাক্টর দিয়ে এই টোটাল লোডকে মাল্টিপ্লাই করে আই উইল গেট দিস লোড। একইভাবে হচ্ছে এই ফ্যাক্টরিতেও এটা ন্যাচার অফ লোড কি আছে না, তাদের জন্য ডিমান্ড ফ্যাক্টর এগুলো পাওয়া যায়, এগুলো ইয়েতে আছে, কোডে আছে, আমি এগুলো আসতেছি ওখানে। এভাবে তুমি হচ্ছে ইফ ইউ নো দ্য কানেক্টেড লোড, তাহলে তুমি এটার হচ্ছে ম্যাক্সিমাম লোড কত হবে এখানে বের করতে পারো আর কি, ডিমান্ড ফ্যাক্টর দিয়ে গুণ করে, তাই না? আচ্ছা, এখন এগুলোর এই যে ফিডার লাইনগুলো আছে, সাব ফিডার লাইন, এগুলোর লোড তুমি জানো, তাই না? এখন এই লোডগুলো জানা হয়ে গেল, আমরা ওই যে ডিমান্ড ফ্যাক্টর দিয়ে হিসাব করে লোড বের করলাম এখানে। তারপরে এগুলো লোড জানা হয়ে গেলে কি হবে, এগুলো সাম অফ অল ম্যাক্সিমাম ডিমান্ড, এটা তুমি পেয়ে গেল। এটা পাওয়ার পরে তোমাকে ডাইভার্সিটি ফ্যাক্টর একটা আছে, এই ফ্যাক্টর अगेन ইউ ক্যান গেট ইট ফ্রম দ্য কোড বলে দেয় যে এই ধরনের কাস্টমারের জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর এরকম। এই ফ্যাক্টর সেটা দিয়ে তুমি যদি ভাগ করো, এখানে গুণ করতে হয়, এখানে ভাগ করতে হয়। এটা ভেরি ইন্টারেস্টিং। এই ফ্যাক্টরগুলো আমরা যেটা বললাম 6টা ফ্যাক্টর, অল দ্য ফ্যাক্টরস except one is more than one। এই যে ডাইভার্সিটি ফ্যাক্টরটা ইজ ফ্যাক্টর which is more than one,
একের চেয়ে বেশি হয়, বাকি ফ্যাক্টর অল ফ্যাক্টরস আর লেস দ্যান ওয়ান, এটার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান হতে পারে আর কি, বাট ওয়ান নর্মালি হয় না, ওয়ান হতে পারলে তো খুব ভালো। এই যে একটা জিনিস মনে রাখার মতো যে ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে ইজ মোর দ্যান ওয়ান অ্যান্ড অল আদার ফাইভ ফ্যাক্টরস যেগুলো কথা আমরা বলেছি আবার বলবো, সো দিস আর লেস দ্যান ওয়ান, তাই না? আচ্ছা এখন দেখো এই ভ্যালু অফ দিস ডাইভার্সিটি ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর কোথায় পাওয়া? এগুলো পাওয়া যায় দিস কোড, ডিজাইন কোড এগুলো আছে ফর ইলেকট্রিক ইঞ্জিনিয়ার্স এন্ড দে ইউজ দিস কোড। বিএনবিসি কি বাংলাদেশে, তোমরা জানো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, তাই না? এই কোডটা হচ্ছে যে আইবিআরআর অনেক কষ্ট করে তৈরি করেছে, এটা ইটস এ ভিউজ বুক, এটা হচ্ছে বাজারে পাওয়া যায়। আইট্রিপলি তোমরা তো জানো, আইএসসি ইজ এ ভেরি ওয়াইডলি ইউজ কোড, এটা ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, এই কোড হচ্ছে ইউরোপে ইউজ করা হয়, আমাদের দেশে এটা পৃথিবীতে ভেরি ওয়াইডলি ইউজ ডিজাইন কোড হচ্ছে আইসি কোড, তাই না? আইসি কোড ফলো করে হচ্ছে এইসব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস তৈরি করা হয়। তো কাজেই ডিমান্ড ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টর বুঝতে পারলাম যে ডিমান্ড ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টর বের করে আমরা কাস্টমারের কানেক্টেড লোড থেকে হিসাব করে আমি ট্রান্সফর্মারের ক্যাপাসিটি বের করতে পারি। এই ট্রান্সফর্মার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, উই ক্যান হ্যাভ মেনি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, এগুলোর মধ্যে আবার আছে না ডাইভার্সিটি অ্যাপ্লাই করে তুমি হচ্ছে মেইন ট্রান্সফর্মারের ক্যাপাসিটি বের করতে পারো। এভাবে হিসাব করে করে আলটিমেটলি ইউ ক্যান গো ব্যাক টু দ্য পাওয়ার স্টেশন অ্যান্ড ইউ ক্যান ক্যালকুলেট দ্য ক্যাপাসিটি অফ দ্য পাওয়ার স্টেশন। অ্যাকচুয়ালি এরকম ধরনের কাজ করা হয় আর কি, বুঝছো? বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা এই ডিমান্ড ফ্যাক্টর আমি এখানে আবার এটাকে, আচ্ছা না একই জিনিস তো বলেই ফেলছি, তো কাজেই আমার মনে হয় এটা এখানে স্কিপ ইট। তাই এখন দেখো ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে এখানে কানেক্টেড লোড ছিল 5 কিলোওয়াট, ম্যাক্সিমাম ডিমান্ড এই ফ্যাক্টরির জন্য 3 কিলোওয়াটের বেশি হয় না। তো কাজেই এর হচ্ছে ইয়ে কত, তোমার হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর কত? ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে 3 কিলোওয়াট বাই 5 কিলোওয়াট 0.6। এটা আমরা ব্যাক ক্যালকুলেশন করছি, নর্মালি ইউ ইউজ দিস 0.6 ফ্রম দ্য কোড, তাই না? তো আমি এটা দেখানোর জন্য যে কোডে তারা কি করছে, দে হ্যাভ জেনারেটেড গ্যাদার্ড লট অফ ডেটা এগুলো অ্যানালাইসিস করে তারা একটা ফ্যাক্টর বলেছে এই ধরনের লোড, the demand factor will be 0.6, 0.5। একটা টেবিল আমি তোমাদের দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে এই টেবিলটা দেখো, এটা হচ্ছে একটা এক্সাম্পল টিপিক্যাল ডিমান্ড ফ্যাক্টর। এটা কি রেসিডেন্সিয়াল লোডের জন্য হচ্ছে, এই দেখো এটা হচ্ছে এই ল্যাম্পের সাইজ যদি এত হয়, 1.25 কিলোওয়াট হয়, 250 ওয়াট হয়, তার ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে 1, তাই না? এভাবে হচ্ছে ডিফারেন্ট লোডের জন্য হচ্ছে, ফর এক্সাম্পল ইফ ইস ইন দ্য কেস অফ ইউ হ্যাভ গট পাম্পস, মোটর, তাই না? এই 10 হর্স পাওয়ার পর্যন্ত যে মোটরগুলো আছে তার জন্য হচ্ছে তুমি হচ্ছে 0.75 এই ফ্যাক্টর দিয়ে গুণ করবো, মানে তোমার 5টা মোটর আছে, 5টা মোটরে তুমি 50 আছে না হর্স পাওয়ার তুমি ধরবো না, 50কে 0.75 দিয়ে যা হয় দ্যাট উইথ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড, এভাবে, তাই না? যে ওই কানেক্টেড লোড, সো দিজ আর অল কানেক্টেড লোড অ্যান্ড করসপন্ডিং ডিমান্ড ফ্যাক্টর এখানে বলা আছে, এই ডিমান্ড ফ্যাক্টর গুলো মাল্টিপ্লাই করে তুমি কি করবো, ম্যাক্সিমাম ডিমান্ড তুমি বের করবো আর কি, বুঝছো? আচ্ছা একইভাবে ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে সেম উইথ দ্য কেস, ওই এক্সাম্পলটা অলরেডি আমরা দেখেছি আর কি। ডাইভার্সিটি ফ্যাক্টর মনে করো যে এখানে টোটাল হচ্ছে এই ফিডার লাইনগুলো আছে না, যে এদের হচ্ছে দিস দ্য ম্যাক্সিমাম ডিমান্ড, এগুলো যোগ করলে 20 হয়। তো দেখা যাচ্ছে হচ্ছে ট্রান্সফরমারে, আচ্ছা এই 20, এটা হয় কি একই সাথে তারা ম্যাক্সিমাম লোড কিন্তু হয় না, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হয়, ভ্যারিয়েশনটা হয়, এই জন্য দেখা যায় এগুলো কোইনসাইড করে না, ভেরি রেয়ার, কোইনসাইড যে একেবারে করে না তা না, সেই জন্য আলাদা হিসাব আছে, ওগুলো আমরা ডিসকাশনে যাচ্ছি না। আমরা ধরেছি যে নন, আচ্ছা না, যে দিস লোডস আর নট, আচ্ছা না, দে ডোন্ট কোইনসাইড, তো সেই কনসিডারেশনে আমরা দেখলাম এটা যদিও যোগ করলে 20 হয় কিলোওয়াট, বাট এটা এই সিস্টেমে 16 কিলোওয়াটের বেশি হয় না আর কি, তাই না? ম্যাক্সিমাম লোড। তো আমরা এদের মধ্যে ডাইভার্সিটি আছে, ডাইভার্সিটি ফ্যাক্টরটা কত? 20/16, 1.25। তাহলে দেখো এই ডাইভার্সিটি ফ্যাক্টর, দিস ফ্যাক্টর ইজ মোর দেন 1, তাই না? all of the factors, আমি আবার বলতেছি, all of the factors we discuss are less than 1 except this diversity factor। তো কাজেই এর নিচে থেকে যখন উপরের দিকে তুমি যখন যাচ্ছ তখন ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে ইউ নিড টু ডিভাইড, বাট ইন আদার কেসেস ইউ নিড টু মাল্টিপ্লাই, তাই না? এই জিনিসটা একটু মনে রাখো আর কি। সো আমি এখানে দেখাচ্ছি, দেখো এই পার্টে যে ফ্যাক্টর ইউজ করলাম সেই পার্টের নাম হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর, আর এখানে যে ফ্যাক্টর ইউজ করছি তার নাম হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর, তাই না? ডাইভার্সিটি ফ্যাক্টর ওয়ান্স এগেইন ইজ মোর দেন 1 and demand factor is less than 1, তাই না? আচ্ছা এগুলো তো আই ক্যান স্কিপ ইট, এগুলো তো অলরেডি কভার করা হয়ে গেছে। এ দেখো এগেইন ইউ ক্যান গেট দিস ভ্যালু ফ্রম দ্য কোড, তাই না? বিটুইন কনজিউমার্স ডাইভার্সিটি ফ্যাক্টর কত, রেসিডেন্সিয়াল লাইটিং এর জন্য, কমার্শিয়াল লাইটিং এর জন্য এগুলো হচ্ছে
ইউ ক্যান গেট ডিজাইন কোড থেকে তুমি এই ফ্যাক্টরগুলো পেয়ে যাও, কাজে তোমার এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। যারা ডিজাইনার তারা ওগুলো কোড থেকে, যারা করতে করতে এগুলো তাদের এমনি মুখস্থ হয়ে যায় অনেক কিছু, বাট সোর্স অফ দিস ইনফরমেশন ইজ দ্য ডিজাইন কোড, তাই না? তুমি যদি ডিজাইন কোড দিয়ে তোমার হচ্ছে ইয়ে করো, একটা ডিজাইন কমপ্লিট করো, এখানে যদি কখনো ওভারলোডিং হয় যে কোনো কারণে, নোবডি ক্যান ক্যাচ ইউ, বা ইউ ফলো এ কোড, তাই না? তো এই জন্য এই কোডটা হচ্ছে ফর দ্য ইঞ্জিনিয়ার্স ডিজাইনার্স, এটা হচ্ছে রক্ষা কবচ। তারা যদি কোড ফলো করে দেন তাদেরকে কেউ আছে না ইয়ে করতে পারে না, যে দে গেট প্রোটেকশন ফর দ্য কোড। আচ্ছা, এগুলো এক্সাম্পল ডিটেল দিয়েছি, এগুলো একই জিনিস, বেসিক কনসেপ্ট হচ্ছে ওটা। এগুলো তোমাদের যাদের জানতে চাও, এটা জানতে সবাই চাইবে আমি মনে করি। তো সেগুলো একটু, এই ছবিটা একটু হলে বলি, ছবিটা আমি দেখেছি লোড থেকে। আজকে রেখে দিন। সময় শেষ হয়ে গেল, কটা জি বাজে? স্যার। দাঁড়াও, আমি তো দেখতে পাচ্ছি না কটা বাজে। দাঁড়াও 46, আর দাঁড়াও 2-3 মিনিটে আমি শেষ করে ফেলবো। দেখো এই ছবিটা খেলে একটু বলি, এটা এটা হচ্ছে, আচ্ছা না, একটা টোটাল একটা সিস্টেমের লোড। এটা হচ্ছে ইনকামিং ট্রান্সফর্মার, এটা আউটগোয়িং ট্রান্সফর্মার গুলো আছে একটা মনে করো সাবস্টেশনে। তো এগুলো হচ্ছে দেখো, এগুলো হচ্ছে ফিডার লাইন গুলো আসছে, এই ফিডারে একটা থেকে আমি দেখাচ্ছি, একটা থেকে এখানে একটা বাসে আসছে, এই বাস থেকে আবার একটা একটা লাইন কিভাবে আছে না যে এই কাস্টমারের কাছে চলে যায়, এই এই একটা হচ্ছে লাইন ডায়াগ্রাম দেখানো হচ্ছে, বুঝছো? সেই এখান থেকে যে কনসেপ্ট গুলো আমি এখন বললাম, আগে বলেছি, ওইটা মিলাই দেখলে তুমি দেখবা যে ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর হিসাবগুলো মিলে যাবে আর কি, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে আমি যে কথাগুলো বলেছি ওগুলোই আবার এখানে ল্যাঙ্গুয়েজে বলা আছে, কাজেই এখান থেকে তুমি হচ্ছে দেখতে পারো যে একটা ট্রান্সফর্মারের ক্যাপাসিটি কিভাবে বের করে। আচ্ছা, এখন এইটাও তো আমরা আমার ইচ্ছা ছিল এইটা আমরা আজকে আলাপ করবো, তো এটা আজকে আলাপ করতে পারলাম না, এখন দাঁড়াও। আচ্ছা, এটা একটুখানি বলে নি, দাঁড়াও 2 মিনিট। এটা একটা আমরা হাইপোথেটিক্যাল লোড কার্ভ দেখিয়েছি, তো এটা কি সময়, টাইম, তাই তো 24 আওয়ার। দেখো এই 24 আওয়ারের লোড ভ্যারিয়েশন কি হচ্ছে, রাত্রে 12টার সময় থেকে শুরু করে লোড গ্র্যাজুয়ালি বেড়েছে, একেবারে স্ট্রেট লাইনে বেড়ে এসে র্যাম্পিং করে, তাই না? রাত 2টার সময় কি হচ্ছে, রাত 2টার সময় এটা হচ্ছে 10 কিলোওয়াটে এসছে। তারপরে লোড কনস্ট্যান্ট হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়েছে সকাল 6টা পর্যন্ত। সকাল 6টার সময় কি হচ্ছে, সকাল 6টার আহ, আহ, 6টার সময় লোড হচ্ছে বেড়ে গেছে 15 কিলোওয়াট। তারপরে দেখো এটা কি সকাল 6টা না বিকাল 6টা, সরি 18, হ্যাঁ বিকাল 6টা মতো তোমার দেখো লোড হচ্ছে সন্ধ্যা 6টায় হচ্ছে লোড বেড়েছে, লোড বেড়ে রাত্রে 10টায় লোড আবার কমে গেছে, তো এটা 10 কিলোওয়াট হয়েছে এখানে। রাত 10টা না, এটা রাত 8টা বোধ হয়, না 8, 10টার সময় বন্ধ হয়ে গেছে, তাই না? এরপরে দেখো এই 2 ঘন্টায় কিন্তু টোটালি জেনারেটর বন্ধ, তাই না? এরকম একটা হাইপোথেটিক্যাল লোড কার্ভ আমাদের সামনে আমরা নিয়ে আসছি। আচ্ছা, সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমরা হচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছি এই লোড ক্যাটার করছে কে, পাওয়ার স্টেশন, যে পাওয়ার স্টেশন ক্যাপাসিটি 20 কিলোওয়াট। তার মানে এখানে হচ্ছে প্ল্যান্টের ক্যাপাসিটি 20 কিলোওয়াট, ম্যাক্সিমাম ডিমান্ড কত, অথবা ম্যাক্সিমাম লোড হচ্ছে 15 কিলোওয়াট, তাই না? আর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট যেটা অ্যাভারেজ লোড আমরা হচ্ছে বের করবো, এটা আমাদের জানতে হবে। অ্যান্ড অ্যাভারেজ লোড কি করে বের করছি, অ্যাভারেজ লোড বের করার জন্য এই যে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা বের করছি, দিস এরিয়া ইজ 10 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে 160 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে 30 কিলোওয়াট আওয়ার। দেখতে পাচ্ছ এটা, তাই না? 15 গুণ আর 2 30, আচ্ছা এটা 20, তো টোটাল যোগ করে কত হচ্ছে 220 কিলোওয়াট আওয়ার, তাই না? তাহলে অ্যাভারেজ লোড কত? দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা অ্যাভারেজ লোড বের করার সময় কিন্তু 24 দিয়ে ভাগ করছি, দেখো, নট 22 দিয়ে ভাগ করছি না, কারণ আমাদের এটা আমরা বলছি ইটস এ ডেইলি লোড কার্ভ। তো কাজেই এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওয়ে আর ডিভাইডিং দিস লোড বাই 22 টু গেট অ্যাভারেজ, আমরা এটাকে 24 দিয়ে ভাগ করে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য আমি এটাকে 2 ঘন্টা প্ল্যানটাকে অফ দেখিয়েছি, বুঝছো? এই জিনিসটা মনে রাখবা, যেটাকে ডেইলি লোড কার্ভে আমরা সবসময় 24 দিয়ে ভাগ করি, 24 দিয়ে ভাগ করে অ্যাভারেজ পেলাম কত, 9.17। তাহলে দেখো এই একটা হাইপোথেটিক্যাল লোড কার্ভে হচ্ছে পিক লোড আছে, অ্যাভারেজ লোড আছে, আর প্ল্যান্টের ক্যাপাসিটি, আমাদের এই 3টা জিনিস জানা আছে, তাই না? এই 3টা জিনিস জানা থাকলে আমরা হচ্ছে বাকি ফ্যাক্টরগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, আজকে তো আমরা এখানে শেষ করি আর কি, লোড ফ্যাক্টর কি ফ্যাক্টর যাতে আছে। তো সাদমান, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো, তাই তো? জি স্যার। ওকে, ওকে, সবাই ভালো থাকো। স্যার থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমাদের হচ্ছে কি ওই যে ফার্স্ট অ্যাসাইনমেন্টের স্যার ওই যে সিকিটা নেওয়া হয়েছিল স্যার ওটা মার্কসটা কবে দেওয়া হবে?
আচ্ছা, আমি শুনতে পারলাম না, আবার বলবো কি? স্যার আমাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা নেওয়া হয়েছিল আর স্যার হচ্ছে কি আমাদের যে সিটি সেকেন্ড সিটিটা স্যার ওই দুইটার মার্কস কবে দেওয়া হবে স্যার? আচ্ছা, ওগুলো মার্ক, প্রথমটা মার্ক কবে হবে জানি না, আমি তোমাদের মার্ক প্রথমটা দিব না, আমি তোমাদের ভাইবা নিবো।